ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ভূত ভীষণ চ্যানেলে সকলকে স্বাগত। গতকাল যে ঘটনাটা তোমাদের বলেছি, যারা শুনেছো ঘটনাটি কেমন ছিল সবাই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যিনি গতকালের ঘটনাটি বলেছিলেন আমাদের, সেটির সাথে সাথে আরও একটি ঘটনা বলেছিলেন, যেটি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। তো যারা ঘটনাটি শুনতে আগ্রহী তোমরা শেষ পর্যন্ত শোনো। সবাই ঘটনাটি ইয়ারফোন বা হেডফোন যাই বলো না কেন সেটা লাগিয়ে শোনো, তাহলে ঘটনাটি আরো বেশি প্রাণবন্ত শোনাবে। তো বেশি কথা না বাড়িয়ে ভূত ভীষণ চ্যানেলের ঘটনা পাঠক আমি শুভ শুরু করছি চ্যানেলের একটা এক্সট্রা এপিসোড, অর্থাৎ ভূত ভীষণ চ্যানেলের হাড়হিম করা 22 নম্বর এপিসোড, মহানন্দার ধারে বটগাছে ফাঁসি দেওয়ার পরের ভৌতিক ঘটনা। অনেকে ঘটনাটি শোনার পর বলতে পারো যে হয়তো কোনো অসুখ ছিল যার সাথে ঘটেছিল তার। তবে যেসব ঘটনা ঘটেছিল বিজ্ঞানে বা চিকিৎসা শাস্ত্রে তার কারণ কি আছে আমার সেটা জানা নাই, বা ঘটনাস্থলে আমি সেখানে উপস্থিত ছিলামও না, তাই সত্যি মিথ্যা বলে দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। যিনি ঘটনাটি বলেছেন ওনার বক্তব্য অনুসারেই আমাদের সেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। বিশ্বাস অবিশ্বাস তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো চলো ঘটনাটি শুরু করা যাক। গতকালের মতো আজও ঘটনার প্রেরকের নাম উজ্জ্ব রাখা হলো। যে গ্রামের কথা বলছি সেখানে বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষই বেশি বাস করত। হাতে গোনা কয়েকটা অন্য ধর্মাবলম্বী পরিবার সেই গ্রামে থাকত। আমি তখন খুবই ছোট, বছর 7-8 হবে। বাবার মুখে শুনেছিলাম গ্রামের সব মানুষই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মহানন্দা নদীর জলের উপরেই বেঁচে থাকত। অর্থাৎ সারাদিনের প্রয়োজনীয় ব্যবহারের জলের পুরোটাই হোক বা খাবারের জন্য পানীয় জলই হোক, সবই মহানন্দার জলের উপরেই নির্ভর করে থাকত সবাই। সেই গ্রামেরই এক মুসলিম মহিলার সাথে ঘটে এরকম একটা ভৌতিক ব্যাপার স্যাপার। শারীরিক দিক থেকে কোনো রকম অসুস্থতার লক্ষণ ছিল না মহিলাটির ঘটনার আগে পর্যন্ত। মহিলাটির স্বামী তাদের চাষের জমিতে ফসল দেখাশোনা করতে গেছিল সেদিন, আর সেই মহিলাটি মুড়ি ভাজার জন্য প্রয়োজনীয় জল আনতে মহানন্দা নদীতে গেছিল। অন্যান্য দিনের মতো যে রাস্তাটা দিয়ে সে নদীতে যেত, ঘটনার দিনও সেই রাস্তা দিয়েই গিয়েছিল মহিলাটি। যে রাস্তার কথা বলা হচ্ছে সেই রাস্তার ধারে বিশাল একটা বটগাছ বা কদম গাছ কিছু একটা ছিল। অনেক দিন আগে শোনার জন্য গাছটির কথা সঠিক মনে করতে পারছি না। তো সেই গাছটার তলা দিয়ে যে কেউই যাক না কেন তারই নিজেকে অনেকটা অস্বাভাবিক মতো ভারী মনে হতো। সবারই ক্ষেত্রে কিন্তু এরকম একটা হতো। জানি না কেন এমনটা হতো। শুধু 1-2 দিনের ঘটনা না, হামেশাই এরকম কিন্তু হতো। সবাই মনে করে ওই গাছে কোনো অশরীরীর বাস আছে, যার জন্য দিনের বেলাতে খুব কম লোক একান্ত প্রয়োজনে যাতায়াত করলেও সন্ধ্যার পর কিন্তু কেউ সেই রাস্তায় ভুলেও যেত না, বা এখনও কেউ যায় না। যদিও কেউ এখন আর খাবারের জল বা অন্যান্য জল নিতে নদীতে না গেলেও মাঝে মাঝে মাছ ধরতে বা স্নান করতে অনেকে সেখানে যায়। তো যেদিন মহিলাটি মুড়ি ভাজার জন্য জল আনতে নদীতে গেছিল সেদিন একটু সন্ধ্যাই হয়ে গেছিল। নদীতে গিয়ে জল পাত্রে করে নিয়ে স্নান করে বাড়িতে ফিরছিল সে। বাড়ি আসার পরেই অদ্ভুত রকমের আচরণ শুরু করেছে।
কখনো কখনো কাউকে গলা টিপে ধরতে যেত, আবার কখনো আঁচড় কাটতো অন্যদের। অদ্ভুতভাবে গায়ে এতটাই শক্তি ছিল যে 4-5 জন পুরুষ মানুষও তাকে ধরে রাখতে পারত না। আবার হঠাৎ করেই দেখা যেত যে নাকি গলায় কাঁপতে শুরু করেছে। যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতো তখন শরীরে কোনো বল শক্তি থাকতো না তার। এতটাই দুর্বল ছিল যে শুয়ে থাকলে ধরে বসাতে হতো তাকে। মহিলাটির স্বামী তাকে ডাক্তার দেখায়, কিন্তু কোনোভাবেই তার সুস্থতার লক্ষণ চোখে পড়ে না। এরপরে গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে তার স্বামী এক তান্ত্রিকের কাছে তাকে নিয়ে যায়। ঝাড়ফুঁক করার পর সেই তান্ত্রিক তাকে জিজ্ঞাসা করে যে সে কে আর কোথা থেকে এসেছে। এরপরে ওই মহিলাটির মধ্যে থাকা অশরীরী বলে ওঠে যে রাস্তা দিয়ে এই বউ জল নিতে নদীতে যায়। সেই রাস্তাতে একটা বড় বটগাছ আছে। সেই গাছে আমি অনেক বছর আগে ফাঁসি দিয়ে মারা গেছিলাম। তারপর থেকে আমি ওই গাছেই থাকতাম। সেদিন সন্ধ্যায় জল নিয়ে যখন ফিরছিল এই মহিলা, তখন আমি ওর শরীরে প্রবেশ করি। এরপরে তান্ত্রিক মন্ত্রপাঠ করে, তাবিজ কবজ দেয়। তারপর থেকে মহিলাটির পাগলের মতো অস্বাভাবিক আচরণ বন্ধ হয়। ভবিষ্যতে আর কখনো ওইরকম অস্বাভাবিক আচরণ মহিলাটির মধ্যে আর দেখা যায়নি। এই ঘটনাটির পাশাপাশি অন্য আরেকটি ঘটনা আমাদের এই বক্তা বলেছিলেন, যেটি হলো বক্তার দিদার বাড়ির কাছেই একটা বাড়ি ছিল, যার মালিক কর্মসূত্রে তার পরিবারকে নিয়ে পাকাপাকিভাবে বিদেশে থাকতো। তো অনেক দিন জায়গাটা ফাঁকা ছিল, অর্থাৎ সেই বাড়িটা ফাঁকাই ছিল। বহুদিন পর একজন ব্যবসায়ীর কাছে সেই বাড়িটি বিক্রি করে সে। যার কাছে বাড়িটি বিক্রি করেছিল সেই ব্যক্তির স্ত্রীর সদ্য একটা পুত্র সন্তান হয়েছিল সেই বাড়িতে, যাকে নিয়ে লোকটির স্ত্রী বাড়িটির উত্তর দিকের একটা ঘরে থাকত। লোকটা স্বাধীন তো আর বাড়ি থাকতো না। লোকটা স্ত্রী ওই বাচ্চাটিকে নিয়ে একাই থাকত। হঠাৎ একদিন দুপুরে লোকটির স্ত্রী বাড়ির কিছু কাজ করছিল, আর সেই ঘরেই তাদের 1.5 বছরের পুত্র সন্তানটি ঘুমন্ত অবস্থায় ছিল। বাচ্চাটির মা তার কাজকর্ম সেরে যখন ঘরে আসে তখন সে দেখে বাচ্চাটি খাট থেকে পড়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে মারা গেছে। এই ঘটনার পর থেকে বাচ্চাটির মা ছেলের মৃত্যু শোকে ভেঙে পড়ে। মাঝে মাঝেই তার স্বপ্নে একজন মহিলা ভূতের মতো চেহারা নিয়ে তাকে বলতো, তোরা বাড়ি আসার আগে আমি এই ঘরেই থাকতাম। জায়গাটা খুব নিরিবিলি আর ঘরটা আমার খুব পছন্দের ছিল, কিন্তু তোরা আসার পর আমার সেটা পছন্দ হয়নি। তবে তোর বাচ্চাটাকে আমার খুব ভালো লেগেছিল, যার জন্য ওর ঘাড় মোটকে আমি ওকে মেরে ফেলেছি। আমার নাম ছিল অর্চনা মণ্ডল। বহু বছর আগে আমাকে বিষ খাইয়ে খুন করেছিল আমার পরিবারের লোক। তারপর থেকে আমি এই বাড়ির পাশেই একটা গাছে থাকতাম। এই বাড়ির আগের মালিক বিদেশে চলে যাওয়ার পর বহুদিন যাবৎ বাড়িটি ফাঁকাই পড়েছিল। তখন থেকে আমি এই বাড়ির উত্তরের ঘরটায় থাকতে শুরু করি। কিন্তু তোরা আসার পর আমার আবার থাকার অসুবিধা হয়। এরকম একই স্বপ্ন রোজই সেই মহিলাটির স্বপ্নে আসতে থাকে। পরবর্তীতে ডাক্তার দেখানোর পাশাপাশি তখনকার সেই বাড়ির মালিক আশেপাশে খোঁজ নিতে থাকে যে সেখানে কোনোদিন অস্বাভাবিকভাবে কেউ মারা গেছিল কিনা।
অনেক দিন পর সে জানতে পারে অর্চনা মণ্ডল নামেরই এক মহিলা বিষ খেয়ে নাকি আত্মহত্যা করেছিল। পরবর্তীতে থানা পুলিশ বেশ কিছুদিন ব্যাপারটি নিয়ে ঘাটাঘাটি করলেও পরে আর সে নিয়ে তারা বেশ মাথা ঘামায়নি। তাই ঘটনাটি আর পরবর্তীতে জানা যায়নি। তখন সেই বাড়ির মালিক বাড়িটি বিক্রি করে অন্যত্র চলে যায়। পরবর্তীতে যে বাড়িটি কেনে সে সেটাকে ভেঙে তার ইচ্ছা মতো বাড়ি করে। তারপর থেকে সেরকম ঘটনা আমরা আর কোনোদিনও শুনিনি। তো এই ছিল এই বক্তার পাঠানো দুটি ঘটনা, যেটা আজকে আমরা তোমাদের শোনালাম। ঘটনাটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তাতে আমরা আরও বেশি মোটিভেট হব, তোমাদের আরও ঘটনা শোনাতে পারবো। তো যারা যারা ঘটনাগুলি শোনো, তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলের ঘটনার যে লিঙ্কগুলো সেগুলো তোমাদের পরিচিত সবার সঙ্গে একটু শেয়ার করে দিও, যাতে তারাও আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনতে পারে আর আমাদের ভূত ভীষণ পরিবারে যুক্ত হতে পারে। তোমরা যারা চ্যানেলের ঘটনাগুলি শোনো, যদি তোমাদের সঙ্গে কারো এরকম অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে বা তোমাদের জানা কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে সেটা তোমরা জেনে থাকো, তাহলে আমাদের সেসব ঘটনাগুলো লিখে পাঠাতে পারো। আমাদের ভূত ভীষণ চ্যানেলের ইমেল আইডিতে, আমাদের চ্যানেলের ইমেল আইডি হলো bhutbhishonstory@gmail.com, অথবা তোমরা আমাদের সেসব ঘটনাগুলো আমাদের ইনস্টাগ্রাম আইডিতেও পাঠাতে পারো। আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো শুভ1694 অথবা অমৃতা 4540-তে। তোমাদের সেই সব ঘটনাগুলির মধ্যে থেকে সেরা ঘটনাগুলো বাছাই করে আমরা প্রত্যেক শনিবার ও মঙ্গলবারে আমাদের চ্যানেলে পড়ে শোনাবো। তবে তোমরা বাকি যারা ঘটনাগুলো পাঠাবে তোমাদের ঘটনা পড়ে শোনানো হবে, এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদের ঘটনাগুলো শোনাবো না। অবশ্যই যে টাইমগুলোতে এক্সট্রা আমাদের চ্যানেলে ঘটনাগুলো আপলোড করব সেই টাইমে তোমাদের ঘটনাগুলো আমরা দিয়ে থাকবো। তো যারা চ্যানেলে ঘটনা পাঠাবে তোমাদের জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে একটা স্পেশাল গিফট আমরা পাঠাবো। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমাদের চ্যানেলে আপলোড করা সমস্ত ভৌতিক ঘটনাগুলো শুনতে থাকো। আবারও ফিরে আসবো আগামী শনিবার আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সেই ঘটনাগুলির অপেক্ষা করো। আর তোমাদের আগের দিনও বলেছি যে আগামী সপ্তাহে একজন স্পেশাল গেস্ট আমাদের চ্যানেলের স্টুডিওতে আসবে। তার কাছ থেকে আমরা আরও কিছু হাড়হিম করা ঘটনা শুনে নেব। তিনি আমাদের চ্যানেলে আগেও দুটি ঘটনা পাঠিয়েছেন যেগুলো সবথেকে বেশি পপুলার হয়েছে। তো ওনাকে আমরা আমাদের স্টুডিওতে ডেকে নিয়েছি, তার মুখ থেকে সরাসরি কিছু হাড়হিম করা ঘটনা আমরা শুনে নেব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।